বাইরে অনেকগুলো পায়ের শব্দ শোনা গেল। ইরফান ঘুরে দেখল দরজা দিয়ে শরীফ আর তার দুই ডেপুটি ব্যাংকে ঢুকছে। ওদের পিছনে বেশ কিছু শহরবাসীকেও দেখা যাচ্ছে। বিপদের গন্ধ টের পাচ্ছে ইরফান। অফিসার সবার হাতই পিস্তলের বাটের কাছাকাছি রয়েছে। কাউন্টারে হেলান দিয়ে ইরফান একটু কাত হয়ে হাসি মুখে ওদের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ওর বুড়ো আঙুল দুটো গান বেল্টের ফাঁকে গোজা। সামনে এগিয়ে এসো শেরিফ, আমার কাজ প্রায় শেষ, বলল ইরফান। বিদ্বেষের চোখে ওর দিকে তাকালো টেলর। তোমার আসল কাজ এখনো শুরুই হয়নি, কঠিন স্বরে বলল সে। তুমি যেসব নোট এখানে ভাঙাতে এসেছো সেগুলো তুমি কোথায় পেলে? আমি জানি না তুমি কেন এর মধ্যে নাক গলাতে এসেছো, তবে কেবল তোমার কৌতূহল মেটাবার জন্যই বলছি। যেদিন এই ব্যাংকে ডাকাতি হয় সেদিন সকালে এই ব্যাংক থেকেই আমি এই টাকা তুলেছি, ঠিক বলিনি রাষ্ট্রন? মাথা নাড়ল ব্যাংকার। যে 4টা নোট তুমি ভাঙাতে এসেছো সেগুলো হচ্ছে চুরি করা নোটেরই একটা অংশ, বলল সে। অবাক বিস্ময়ে রাষ্ট্রনের দিকে ঠান্ডার চোখে তাকালো ইরফান। তারপর শান্ত স্বরেই বলল, তোমার নিশ্চয় কোনো ভুল হচ্ছে স্যার। ওর স্বরের অন্তর্নিহিত হুমকি টের পেয়ে ব্যাংকারের মুখ পুরো সাদা হয়ে গেল। ভয়ে ঠোঁট কাঁপছে, কিন্তু তার জবাবে কোনো রকম ইতস্ততার লক্ষণ প্রকাশ পেল না। এতে কোনো ভুল হওয়ার অবকাশ নেই। এখানে সবগুলো বড় চুরি যাওয়া নোটের একটা লিস্ট রয়েছে আমার কাছে। এর একটা কপি আমি শেরিফকেও দিয়েছি। বিশ্বাস না হলে তুমি নিজেই চেক করে দেখতে পারো, বলে সে খাতাটা আর নোট ইরফানের দিকে বাড়িয়ে দিল। নাম্বারগুলো মিলিয়ে দেখল ইরফান। সত্যি ওর দেয়া নোটের নাম্বারগুলো চুরি যাওয়া নোটের ভিতর রয়েছে। খাতার আগের পৃষ্ঠায় জেমস গ্রিন, রানসার ট্রিম এবং সেলুন মালিক ফেন্টনের নামের তলায় লেখা কতগুলো নাম্বার দেখিয়ে ব্যাংকার আবার বলল, ডাকাতির আগে সেদিন সকালে যেসব টাকার লেনদেন এই ব্যাংকে হয়েছে সেগুলোর নাম্বার এখানে লেখা আছে। এই রহস্যের কোনো সমাধান করতে না পেরে কঠিন দৃষ্টিতে ব্যাংকারকে আর একবার যাচাই করে দেখল ইরফান, কিন্তু ওর দৃষ্টির সামনে লোকটা মোটেও মিথ্যেবাদীর মতো মেয়ে গেল না। টিম আর ফেন্টন দুজনেই ওকে বলেছিল রাষ্ট্রন অত্যন্ত সৎ বলে ওর খাতি আছে। লোকটা মিথ্যে কথা বলছে বলে ওর মনে হলো না। বুঝতে পারছে যেভাবেই হোক ওকে কেউ কোণঠাসা করার ব্যবস্থা করে জালে আটকেছে। ওগুলো রাষ্ট্রনকে ফিরিয়ে দিয়ে সে নিজের নাম্বারগুলোর একটা লিস্ট করে দিতে বলল। একটা কাগজে দ্রুত হাতে ওর একটা কপি করে ইরফানের দিকে বাড়িয়ে দিল সে। কাগজটা পকেটে ভরে টেলরের দিকে চেয়ে সে হেসে বলল, আমি জানি না কিভাবে তুমি এটা সম্ভব করলে, কিন্তু এটা সত্যি একটা নিখুঁত ফ্রেম আপ, বলল সে। আমি ধারণা করছি এখন তুমি আমাকে ওই ব্যাংক ডাকাতির সাথে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করতে চাইবে। অবশ্যই, অন্যান্য চার্জের সাথে, যেমন রাষ্ট্রনকে গুলি করে হত্যার চেষ্টা। হায় ঈশ্বর, আমি কি তোমাকে গুলিও করেছিলাম রাষ্ট্রন? আমি সত্যিই দুঃখিত। এবং জ্যাক মাস্টারসনকেও তুমি খুন করেছ, যেন হাটে বোমা ফাটাচ্ছে এভাবে ঘোষণা করল টেলর। কিন্তু অভিযুক্ত লোকটার মধ্যে এর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ইরফান বলল, তুমি প্রেসিডেন্ট লিঙ্কনের নামটা ডাকাতির সাথে যোগ করতে ভুলে গেছ। ওর মন্তব্যে দরজার মুখে দাঁড়ানো শহরবাসীর মধ্যে হাসির রোল উঠল। বিষাক্ত রাগে টেলরের হাত পিস্তল বের করার জন্যে বাট ছুঁয়ে ফেলেছিল, কিন্তু হঠাৎ মনে পড়ল সামনের লোকটা সহজেই বার্টকেও হারিয়ে দিয়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে বাট ছেড়ে দিল। কিন্তু ওর এই ঘটনাটা অনেকেই লক্ষ্য করেছে। তোমার জন্য 1 প্যাকেট তাস আনবো টেলর, বলে উঠল শহরের একজন। রহস্যের দৃষ্টিতে বক্তার দিকে চেয়ে শেরিফ বলল,
এক প্যাক গাধার কোনো প্রয়োজন আমার নেই। তারপর ডেপুটি দুজনের দিকে ফিরে সে আদেশ দিল, ওর পিস্তল দুটো তোমরা ছিনিয়ে নাও। কিন্তু ওদের কারো মধ্যে এগিয়ে যাওয়ার কোনো আগ্রহ দেখা গেল না দেখে ইরফান হাসল। শান্ত হয় ভালো শেরিফ, সাবধান করল সে। শান্তিপ্রিয় মানুষ আমি, কিন্তু আমার সহ্যের সীমা পার হলে তোমার কপালে খারাপই আছে। আইনকে আমি শ্রদ্ধা করে চলি, কিন্তু তোমার মতো নীচ কীট যারা আইনের নামে কুকাজ করে তাদের ঘৃণা করি আমি। হ্যাঁ, আমি আদেশ দিলেই সবাই মিলে গুলিতে তোমাকে ঝাঁঝরা করে ফেলবে, হুমকি দিল শেরিফ। ইরফানের মুখের চেহারা একটু স্লান হলো না, কিন্তু কখন যে সবার চোখকে ফাঁকি দিয়ে কোমরের দুপাশে ওর দুটো কোল্ট 45 উঠে এসে শেরিফকে কাভার করেছে তাকেও টের পায়নি। তোমার আদেশটা শহরের দাফনকারীকে দাও টেলর, কারণ তুমিই সবার আগে যাবে, ঠাট্টা স্বরে বলল ইরফান। শেরিফের মুখ থেকে সব রক্ত সরে গেল। গোলাগুলির সম্ভাবনায় দরজা থেকে উৎসাহী দর্শকের দল ঝটপট উধাও হলো। ওদের অবস্থা দেখে ইরফান হেসে বলল, তোমাদের কারো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কেবল শেরিফ আর তার ডেপুটি দুজনকে হাত তুলে দাঁড়িয়ে আমার বক্তব্য শুনতে হবে। ওরা নির্দ্বিধায় হাত তুলে দাঁড়ালো বটে, কিন্তু শেরিফ তার মুখ বন্ধ না রেখে বলল, তুমি গ্রেপ্তারে বাধা দিয়ে কেবল নিজের বিরুদ্ধে আরও একটা অভিযোগ বাড়ালে। ভালো, কিন্তু তবু আমাকে একবারের বেশি ফাঁসি দিতে পারবে না তোমরা, মৃদু হাসল ইরফান। আমি কোনো বাধা মোটেও দিচ্ছি না, কিন্তু তোমার আতিথ্য গ্রহণ করার আগে আমাকে ছোট্ট একটা কাজের ব্যবস্থা করে যেতে হবে। তুমি বুঝতেই পারছো, আমার অবর্তমানে লেজিয়াম দেখাশোনা করার জন্যে কেউ থাকছে না। রাঞ্চে এই খবর পৌঁছলে ওদের সাথে যে শহরের একটা লড়াই বেঁধে যাবে এতে কোনো সন্দেহ নেই। তাই ডেজার্টে যে জাজ এমারির কাছে আমার একটা খবর পাঠানো দরকার, যেন সে এসে রান্সের হাল ধরে। সে জানবে কি করতে হবে। আইনগত সেই এখন ওই রাঞ্চের অভিভাবক। এই সময়ে দরজার কাছে একটা নড়াচড়ার আভাস পাওয়া গেল। ইরফান দেখল ভিড় ঠেলে ইয়র্কি ভিতরে ঢুকলো। ইরফানের চেহারায় ওকে চেনার কোনো চিহ্ন দেখা গেল না। আমি তোমার জন্যে এই খবরটা ওখানে পৌঁছে দেব মিস্টার গ্রিন, একটা কাজে আমি ওখানেই যাচ্ছি। আমি তোমার কাছে কৃতজ্ঞ স্ট্রেঞ্জার, গম্ভীর স্বরে বলল ইরফান। শোনো, আমার এই ব্যাপারে কিছু বক্তব্য আছে, বলল টেলর। চোখ সরু করে শেরিফের দিকে তাকালো ইয়র্কি। তুমি কি আমার গতিবিধিতে হস্তক্ষেপ করতে চাও? অ্যাসিড মেশানো স্বরে প্রশ্ন করল সে। ওর চ্যালেঞ্জের জবাবে বলার কিছুই খুঁজে পেল না শেরিফ। উপেক্ষার ভঙ্গিতে কাঁধ উঁচিয়ে মাথা নাড়ল সে। দরজার দিকে এগোলো যুবক, কিন্তু মাটিতে বুটের ঘষার সামান্য শব্দেই সে ঝট করে ঘুরে দাঁড়ালো। ওর কোমরের পাশে দুটো পিস্তলই শেরিফকে কাভার করে রয়েছে। দ্রুততায় সে প্রায় ইরফানের সমকক্ষ। কোনো হুমকি নেই, কেউ একজন পা সরিয়েছে মাত্র দেখে সে বলল, সরি জেন্টল, আমার নার্ভ একটু উত্তেজিত অবস্থায় আছে। লোকটা যখন দরজা দিয়ে বেরিয়ে অদৃশ্য হলো, শেরিফ তখন মনে মনে বিরাট হাঁপ ছাড়ল। ভিড়ের অনেকে লোকটাকে অদৃশ্য হতে দেখে সশব্দে স্বস্তির শ্বাস ছাড়ল। একজন ডেপুটি মন্তব্য করল, ছোকরার নার্ভ স্থির করার জন্যে জরুরি চিকিৎসা দরকার। বিপদ কেটে যাওয়ার পর কিছুটা সাহস ফিরে পেয়ে টেলর বলল, আবার এই ধরনের আচরণ করলে ওই ছোকরা দেখবে এই শহরটা ওর জন্যে বেশি গরম। ইরফানের দিকে তাকালো সে। এবার তো তোমার কাজ হয়েছে, এখন তুমি আর কি চাও? ইরফান তার পিস্তল দুটো খাপে ভরে গানবেল খুলে শেরিফের দিকে বাড়িয়ে দিল। এখন আর তোমার আতিথ্য গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি ভুল মানুষকে গ্রেপ্তার করছো। যদিও তোমার মতো অপদার্থের জন্যে এটা কিছুই নয়। দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমার। শেরিফ এই অপমানটা নীরবেই হজম করল, কিন্তু বিপজ্জনক এই লোকটার এমন সহজ আত্মসমর্পণ তাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। 19
হোফেগিন এতটা উন্নত নয় যে অন্যান্য শহরের মতো পাকা একটা জেল আছে বলে বসতকারীরা গর্ব করতে পারে। হোফের জেল মানে শেরিফের অফিসের পিছনে এক কামরার মাটির তৈরি একটা ঘর, কিন্তু ওটার 24 ইঞ্চি চওড়া দেয়ালের ভিতরে রয়েছে পরপর সাজানো মোটা মোটা গাছের গুড়ি, উঁচুতে 1 বর্গফুটের একটা ফোকর। কাজবিহীন ফোকরেও বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য একটা শক্ত লোহার বার বসানো হয়েছে, যেটার কোনো প্রয়োজন ছিল না, কারণ ওই ফাঁক দিয়ে একটা ছোট বাচ্চা ছাড়া আর কারো বেরোনো অসম্ভব। মোটা মোটা লোহার গড়াদের দরজাটা ভারী তালা দিয়ে আটকানো। কামরায় একটা জাজিমের শয্যা আর একটা বেঞ্চ ছাড়া আর কিছু নেই। চামড়ার ফিতে দিয়ে বাঁধা হাতে কোনো মতে একটা সিগারেট তৈরি করে ওটা ধরিয়ে ইরফান ভাবতে বসল। চুরি করা নোট ওর কাছে কিভাবে এলো এর সমাধান বের করতে পারল না বহু ভেবেও। আর একবার গভীরভাবে চিন্তা করতে গিয়ে হঠাৎ এর একটা সম্ভাব্য সমাধান ওর মাথায় খেলল। টাকাটা লুকিয়ে বা তালা দিয়ে রাখার কোনো প্রয়োজন বোধ করেনি ফিল। সুতরাং অল্প খুঁজেই ডেস্কের দ্বিতীয় খোলা ডয়ারে টাকা খুঁজে পেয়েছিল ইরফান। যে ডাকাত দল ওই টাকা পাওয়ার জন্যে এত কিছু করলো, তারা হাতের কাছে পেয়েও ওটা নেয়নি কেন? এর একটাই ব্যাখ্যা হয়, ওকে বিপদে ফেলার উদ্দেশ্যেই ওরা ওই টাকা নিয়ে তার বদলে ডাকাতি করা টাকা রেখে গেছে। কিন্তু এমন একটা জঘন্য কাজ কে করতে পারে? হয়তো শোধ তুলতে কাজটা সেডি করে থাকতে পারে, কিন্তু $2000 এত সহজে ছেড়ে দিয়ে শোধ নেওয়ার পাত্র সে নয়। টাকাটা ওর হাতে কিভাবে এলো তার একটা সমাধান হলো এটা প্রমাণ করার কোনো রাস্তা সে দেখতে পাচ্ছে না। যেহেতু হোপ শহরের প্রায় সবাই ওই ডাকাতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কাজেই ওর নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। খুনের অভিযোগ নিয়ে সে মোটেও মাথা ঘামাচ্ছে না। ভাবছে টেলর ওকে কেবল ভয় দেখাবার উদ্দেশ্যেই ওই হুমকি দিয়েছে। যা হোক, অলস হয়ে বসে থাকলে ওর চলবে না। যে করেই হোক এখান থেকে ওকে বেরোতেই হবে। নিশ্চিত কোনো প্রমাণ তাকে এমআরির হাতে তুলে দিতেই হবে। হাত দুটোকে মুক্ত না করতে পারলে সে কিছুই করতে পারবে না। জোর খাটিয়ে বিশেষ লাভ হলো না। চামড়ার ফিতের বাঁধন একটু ঢিলে হলো মাত্র। এবার সে দাঁত দিয়ে গিট খোলার চেষ্টা করল, কিন্তু এতেও বিশেষ লাভ হলো না। তবে লালায় ভিজে যেন চামড়া সামান্য একটু বাড়ল। এতে একটা বুদ্ধি এলো ওর মাথায়। দরজার সামনে গিয়ে সে চেঁচাতে শুরু করলো। প্রায় সাথে সাথে গার্ড একজন হাজির হলো। তোমার আবার কি দরকার? খেকিয়ে উঠল সে। পানি, চট করে জবাব দিল বন্দি ইরফান। এই ঘরটা একেবারে অ্যাভেনের মতো গরম। একটু হেসে 1 বালতি পানি আর একটা মগ এনে হাজির করলো গার্ড। এই নাও, সারের মতো আর চেঁচিও না, ঠাট্টা করে বলে গেট খুলে ওগুলো দরজার পাশেই নামিয়ে রেখে গেটে আবার তালা দিয়ে চলে গেল লোকটা। মগ দিয়ে তুলে অল্প একটু পানি খেয়ে বালতিটা আড়ালে সরিয়ে নিয়ে বাঁধনসহ কবজি দুটো বালতিতে ডুবিয়ে রাখলো সে। আধ ঘন্টা পরে চামড়া ভিজে নরম হওয়ার পরে ইরফান দেখল সে যখন খুশি বাঁধন থেকে হাত বের করে নিতে পারছে। তবু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো ও আশা করছে সন্ধ্যা হলেই যথারীতি কামেগিন সেলুনে ঢুকবে টেলর তার ড্রিঙ্কের জন্যে। তখন অফিসে কেবল 2 ডেপুটি ছাড়া আর কেউ থাকবে না। সন্ধ্যার পর আবার সে চেঁচামেচি শুরু করলো। সেই আগের ডেপুটি এলো। এখন আবার কি হয়েছে? পেট কামড়াচ্ছে? প্রশ্ন করলো সে। ঠিকই ধরেছ, বলল ইরফান। তোমাদের এই বিলাসবহুল হোটেলে কি খাওয়ার কোনো ব্যবস্থা নেই? আরে, তোমার কথা তো আমি একেবারে ভুলেই গেছিলাম, বলল সে। দেখি কি করতে পারি তোমার জন্যে। মনে মনে ইরফান বলল, আমিও একই কথা ভাবছি। গেরো থেকে হাত দুটো পিছলে বের করে নিয়ে মৃদু হাসল। অল্পক্ষণের মধ্যেই 1 চাকা মাংস আর কিছু রুটি
নিয়ে ফিরে এলো ডেপুটি। দরজার তালা খুলে ভিতরে ঢুকে মেঝের উপর রেখে দাঁড়ালো। দুঃখিত, তোমার জন্য কফির শুরুটা করেছিল সে, কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই লাফিয়ে এগিয়ে ইরফান লোকটার কানের নিচে খোলা হাতে প্রচণ্ড একটা রদ্দা মারল। জ্ঞান হারিয়ে ঝপ করে মাটির মেঝের উপর পড়ল। একটা টু শব্দ করারও সুযোগ পেল না বেচারা। মেঝেটা মাটির হওয়ায় ওর পড়ার শব্দ অফিস ঘরে পৌঁছল না। ওকে বেঁধে মুখে রুমাল গুঁজে দিতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো। ঈশ্বরকে ধন্যবাদ, ডেপুটির খাপে পিস্তল আছে বলে ওটা পরীক্ষা করে দেখলো ইরফান। গুলি ভরাই আছে। ওটা বেল্টে গুঁজে তালা বন্ধ করে করিডোর ধরে অফিসের আধখোলা দরজা পেরিয়ে বেরিয়ে আসার সময়ে অফিস থেকে কেউ হাঁক ছাড়ল, যে এখন আবার কোথায় চললে? এখনই ফিরে আসছি, জেকে রুক্ষস্বর নকল করে জবাব দিল ইরফান। টেলর নির্দেশ দিয়েছে দুজনকেই এখানে থাকতে। জাহান নামে যাক টেলর, সে নিজে কোথায়? জবাব দিয়ে রাস্তায় বেরিয়ে এলো ইরফান। এর জবাবে অন্য ডেপুটি কি বলল শুনতে পেল না ইরফান। হ্যাটটা চোখের উপর টেনে নামিয়ে পরের বাড়িটার ফাঁকে ঢুকে পিছনের গলিতে চলে এলো ও। ফেন্টনের সেলুনের পিছনে দেখলো মালিকের ঘোড়াটা ওখানেই রাখা আছে। ফেন্টনের সাথে ওর বন্ধুত্ব কি ওর অনুমতি ছাড়া ওর ঘোড়াটা নেয়ার পরেও ধোপে টিকবে? পশ্চিমে কারো ঘোড়া চুরি করার মতো বড় অপরাধ খুব কমে আছে, তবু ঝুঁকিটা নেয়ারই সিদ্ধান্ত নিল ও। পিস্তলটা গেঞ্জির তলায় ঢাকা। ঘোড়ার পিঠে উঠে বারবি রাঞ্চের সবচেয়ে কাছের আড়াল লক্ষ্য করে ঘোড়া ছোটালো ইরফান। মাত্র কয়েকটা ঝোপের আড়ালে পৌঁছেছে। এই সময়ে পেছন থেকে কিছু লোকের উত্তেজিত চিৎকার শুনে আজ করলো সম্ভবত তার জেল থেকে বেরিয়ে আসাটা প্রকাশ পেয়ে গেছে। ও ভালো করেই জানে প্রচলিত টেইলগুলোর উপর অবশ্যই কড়া নজর রাখা হবে, তাই প্রধান টেইল এড়িয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পথ করে নিয়ে এগোচ্ছে ও। ট্র্যাক লুকাবার কোনো চেষ্টাই করছে না, কারণ জানে অন্ধকারে কেউ ওকে ট্র্যাক করার চেষ্টা করবে না। একটা সাধারণ ধারণার উপর নির্ভর করেই এগোচ্ছে। হঠাৎ লক্ষ্য করল হার্বি বোল্টনের পোড়া কেবিনের পাশ দিয়ে চলেছে ও। বড় কটনউড গাছে খোদাই করা ফোরবি আর কাটা দাগের শাড়ি চাঁদের আলোয় ভুতুরে দেখাচ্ছে। ওদিকে আর চোখে একবার চেয়ে আবার এগোতে যাচ্ছে। এই সময় এক আরোহী খুব কাছেই গাছের আড়াল থেকে বেরিয়ে ওকে দেখে একটা গালি বকে লাগাম টেনে ঘোড়া থামালো। লোকটা বারবির ফোরম্যান ডোভার। দ্রুত পিস্তল বের করে ইরফানকে কাভার করলো সে। হাত তোলো, প্রন্ত আদেশ দিল ডোভার। কিন্তু যখন সে দেখলো ইরফান নিরস্ত্র, ওর কোমরে কোনো পিস্তল ঝুলছে না, তখন খুশিতে ওর গলার ভেতর থেকে একটা কর্কশ হাসি বেরিয়ে এলো। আজই তোমার শেষ দিন জেমস, বলল সে। বাট এবং আমার দুজনেরই ইচ্ছা তুমি ওই গাছ থেকে ছোলো। হঠাৎ এমন একটা সুবর্ণ সুযোগ পেয়ে সে আনন্দে আত্মহারা। আশা করেছিল এমন অসহায় নিরস্ত্র অবস্থায় পড়ে শত্রুর চোখে স্পষ্ট ভয়ের চিহ্ন ফুটে উঠতে দেখতে পাবে, কিন্তু ভয়ের বদলে অবজ্ঞা দেখতে পেয়ে সে নিরাশ হলো। ঘোড়াটাকে এগিয়ে এনে রাগ মেটাতে সে বাম হাতে ইরফানকে একটা প্রচণ্ড ঘুষি মারল, কিন্তু সেটাই ওর কাল হলো। একটা ধূসর ছায়া ক্রুব্ধ একটা গড়গড় শব্দ করে ডোভারের গলার উপর ঝাঁপিয়ে পড়ল। আচমকা আক্রমণের ধাক্কায় লোকটা ঘোড়ার পিঠ থেকে উল্টে পড়ে গেল। ইরফান এই সুযোগে পিছলে ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়ালো। ততক্ষণে জন্তুটাকে হটিয়ে উঠে দাঁড়িয়ে হাতের কাজটা শেষ করার জন্যে ঘুরে দাঁড়িয়েছে ডোভার। দেখল ইরফান ভাঁজ করে স্থির দাঁড়িয়ে ওর দিকে। ইরফান হাত ভাঁজ করে স্থির দাঁড়িয়ে ওর দিকে চেয়ে হাসছে। ডোভার, তোমার জন্য গাছটা অপেক্ষা করছে, স্বাভাবিক গলায় বলল ইরফান। লোকটা বেপরোয়া হলেও ক্ষণিকের জন্য যেন তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা ভয়ের চোট নেমে গেল। কিন্তু তার মনে পড়ে গেল যে ইরফান নিরস্ত্র। হাসির সাথে সে তার পিস্তল তুলল। ডোভার ট্রিগার টিপতে যাচ্ছে, এই সময়ে ইরফানের হাতটা নড়ে উঠল।
ওর পিস্তলের মুখে আগুনের ঝিলিক দেখল ডোভার। টলে উঠে পড়ে গেল লোকটা। বিস্ময় ফুটে উঠল শুয়ে থাকা ডোভারের মুখে। মৃত্যুর আগে সে একবার ভাবার চেষ্টা করলো ইরফানের হাতে অস্ত্রটা কোথা থেকে গজালো। টমি লেজ নাড়তে নাড়তে ইরফানের কাছে এগিয়ে এলো। ওর মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে ইরফান বলল, তুইও আমারই মতো ঋণ রাখা পছন্দ করিস না। বারবির লোকটার ঘোড়ার পিঠ থেকে দড়ি নিয়ে ওটা দিয়ে ডোভারকে গাছে ঝুলিয়ে দিল ইরফান। ডোভারেরই ছুরি নিয়ে গাছে আরেকটা আঁচড় কাটল। 10 মিনিটের মধ্যেই কাজ শেষ করে আবার রওনা হলো। কিন্তু অল্প দূর এগিয়েই পিছন থেকে ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেয়ে থেমে পিস্তল হাতে তৈরি থাকলো। রাইডারকে লরি বলে চিনতে পেরে হেসে পিস্তলটা কোমরে গুজে রাখলো। তুমি এখানে? প্রশ্ন করল সে। কুকুরটাকে অনুসরণ করে জবাব দিল লরি। তোমার খোঁজে হোপের দিকে রওনা হয়েছিলাম। এই চার পেয়ে উকুনের বান্ডিলটা কখন যে আমার পিছু নিয়েছে তা আমি টেরই পাইনি। গা ঢাকা দিয়ে এগোচ্ছিল শয়তানটা। যখন দেখা দিল তখন আর রাঞ্চে ফিরিয়ে নেয়ার উপায় ছিল না। হোপে পৌঁছে শুনলাম শহর গরম। তোমাকে জীবিত বা মৃত ধরার জন্যে ওরা $500 পুরস্কার ঘোষণা করেছে। বেশ ভালো অঙ্কের টাকা বলতে হবে, মন্তব্য করল ইরফান। টাকাটা অর্জন করার কথা ভাবছ? ঠাট্টা করল লরি। বলা যায় না, করতেও পারি, জবাব দিল ইরফান। তোমার কথা শেষ করো। আমি যখন ফেন্টনের সেলুন পার হচ্ছি তখন টমি হঠাৎ এমন জোরে ছুটল, মনে হলো যেন ওকে জমে তাড়া করেছে, বলল লরি। আমি আশ করলাম ও নিশ্চয় তোমার টেইলের গন্ধ পেয়েই অমন পাগলের মতো ছুটছে। তুমি কখনো গোসল করো না বলেই রক্ষা, নইলে বেচারা নির্ঘাত গন্ধ না পেয়ে টেইল হারিয়ে ফেলত। তুমি আমাকে খুঁজতে কেন বেরিয়েছিলে? ওর খোঁচাটা উপেক্ষা করে প্রশ্ন করল ইরফান। পর মুহূর্তেই বলল, কালও আমি গোসল করেছি সাবান মেখে। আর তুমি? খটাশো ফেল মেরে যাচ্ছে তোমার গায়ের গন্ধের তুলনায়। আমি দেখা করতে চাইনি, বাধ্য হয়েই। পাল্টা আক্রমণ এড়িয়ে জবাব দিল লরি। ইয়র্কি ডেজার্ট এস থেকে ফেরার পথে ওর ঘোড়ার পা খোঁড়া করে ফেলে। শেষে ওকে বাকি পথ হেঁটে ফিরতে হয়েছে। রাঞ্চে ফেরার পর ওর আর নড়ার অবস্থা ছিল না। আমি তোমাকে বলতে এসেছিলাম যে ডেজার্টে যে গিয়ে জাজের দেখা ইয়র্কি পায়নি। 3-4 দিন আগে 4 জন কঠিন চেহারার লোক তার সাথে দেখা করতে গিয়েছিল। তাদের সাথে জাজ কোথাও গেছে। আজ পর্যন্ত তার আর কোনো খবর পাওয়া যায়নি। কাজের মেয়েটার কথা অনুযায়ী যারা গিয়েছিল তারা কেউ ওখানকার স্থানীয় লোক নয়। তাদের আগে কখনো সে দেখেনি। এটা ইরফানের জন্য সত্যি খারাপ খবর, কিন্তু খবরটা ও শান্তভাবে গ্রহণ করলো। তাহলে ওরা ওকেও নিয়ে গেছে, বলল সে। সব পথ ওরা একেবারে বন্ধ করে ফেলার চেষ্টা করছে। তুমি আমাকে পরিষ্কার করে কিছুই বলছো না। ওরা কারা এবং ওদের উদ্দেশ্যই বা কী? ওরা যে কারা তা আমি এখনও ঠিক জানি না, তাই আমরা ওদেরই খোঁজে আছি। আমার ধারণা ওই চূড়াগুলোর মাঝে মেয়েটার সাথে জাজকেও ওরা কোথাও আটকে রেখেছে। ফিলের কোনো খোঁজ খবর এখনও পাওয়া যায়নি বলে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো লরি। ওকে কিছুক্ষণ খুঁটিয়ে লক্ষ্য করে বলল গম্ভীর ইরফান, তুমি পরিবেশটাকে যথেষ্ট বিষাক্ত করা হয়েছে মনে করলে আমরা আবার রওনা হতে পারি। লরি চুপসে গেল। তুমি কোন দিকে যাচ্ছ? প্রশ্ন করল। ফোরম্যান তার গন্তব্যের কথা জানাতেই আবার ছুটল গালির ফোয়ারা। তোমার নিশ্চয় মাথা খারাপ, গালি শেষে বলল লরি। তুমি কি জানো না যে শহরের অর্ধেক লোক এখন পুরস্কারের লোভে শহর ছেড়ে বেরিয়ে পড়েছে তোমাকে খুঁজে পাওয়ার আশায়? এইসব এলাকাতেই ছড়িয়ে আছে ওরা। আর তুমি কিনা যেখানে সব থেকে বেশি ভয় সেখানে যেতে চাচ্ছ। ওটাই একমাত্র জায়গা যেখানে আমাকে খোঁজার কথা ওদের মাথাতেই আসবে না, বলল ইরফান। তাছাড়া ওখানে কিছু জরুরি কাজও আছে আমার। ঝুঁকিটা নেয়ার কোনো মানেই হয় না। তুমি হয়তো গিয়ে দেখবে পিস্তল হাতে ওখানে ডোবার তোমার জন্যে আগেই অপেক্ষা করছে। না, আমার তা মনে হয় না।
তুমি কি তোমাদের সেই পোড়া ছাপড়ার টেইল ধরে এসেছো? না, আমি একটা শর্টকাট পথ দিয়ে এসেছি। তুমি এত শব্দ করছিলে যে তোমাকে খুঁজে বের করতে আমার কোনো ঝামেলাই হয়নি, অভিযোগ করল সে। কিন্তু ওই ছাপড়ার সাথে এর কি সম্পর্ক? ইরফান ব্যাখ্যা করলো কেন ডোবার বারবিতে ওদের স্বাগত জানতে পারবে না। যুবকের চেহারা গ্রানাইট পাথরের মতো শক্ত হয়ে উঠল। তারপর পিছনে টমির দিকে চেয়ে ওর মুখটা আবার নরম হলো। গুড ওল্ড টমি, বলল সে। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। তুমি উকুনের ডিব্বা নাও। তুমি আমাদের আউটফিটেরই একজন সদস্য। আধ ঘন্টা পর বার্টের ব্যাংক হাউসের 50 গজ দূরে ঝোপের আড়ালে এসে ওরা ঘোড়া থামালো। সঙ্গীকে ঘোড়ার সাথে ওখানেই থেকে কুকুরটাকে শান্ত রাখার নির্দেশ দিয়ে নিঃশব্দ পায়ে সামনের দিকে এগোলো ইরফান। ব্যাংক হাউস পার হওয়ার সময়ে সে ভিতরে কারো সারা শব্দ পেল না। স্পষ্টই বোঝা যাচ্ছে ব্ল্যাক মাস্কের ভয়ে ভীত নয় বার্ট। নিজের মনেই হাসল ইরফান। যদিও এখানে এটাই ওর প্রথম ভিজিট, তবু সে আশ করল যে সামনের দুটো জানালাই সম্ভবত বসার ঘরে জানালা হবে। উকি দিয়ে ভিতরে চেয়ে বুঝলো ওর ধারণাই ঠিক। জানালার শাঁসি ঠেলে উপরে ওঠাবার চেষ্টা করে দেখল খোলাই আছে। দ্রুত হাতে টেবিলের নথিপত্র ঘেঁটে সে যা খুঁজছিল তা পেয়ে গেল। ওটা ছাপানো নাম্বার লেখা একটা লেজার বই। পাতা উল্টে দেখলো একটা পাতা ছিঁড়ে ফেলা হয়েছে। এবার সে ডেস্কের ড্রয়ার খোলার চেষ্টা করে দেখল। প্রথমটা তালা দেয়া, কিন্তু বাকিগুলো খোলা। লুকানোর কিছু থাকলে ওটার মধ্যেই রাখা হয়েছে। এবার ডোভারের ছুরিটা ওর কাজে লাগলো। ওটার সাহায্যে অল্পক্ষণ চেষ্টার ফলেই ড্রয়ারটা খুলে ফেলল। তাড়াহুড়োয় রাখা একটা নোটের বান্ডিল উপরেই রাখা রয়েছে। ওগুলো বের করে নিয়ে চাঁদের আলোয় সে নাম্বারগুলো পড়ে দেখে বুঝলো ওগুলোই সেই গরু বিক্রির টাকা, যেগুলো সে ব্যাংক থেকে উঠিয়েছিল। তুমি ভালো ওই প্ল্যান এঁটেছিলে বার্ট, বিড়বিড় করে বলল সে। কিন্তু খেলা এখনও শেষ হয়নি। তবে এটা আমাকে স্বীকার করতেই হবে যে তোমার মাথায় কেবল গবরই নেই, কিছু ঘিলিও আছে, অন্তত বোকা বাদরের সমান। একে একে বাকি ড্রয়ারগুলো সার্চ করে দেখে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পেল না ও। তবু বার্টের নিজের হাতে লেখা একটা কাগজ কি মনে করে যেন সে নোটগুলোর সাথে পকেটে ঢুকালো। ইরফান লরির কাছে পৌঁছে দেখল বেচারা দেরি দেখে খুব বেশি চিন্তিত হয়ে উঠেছে। তুমি কি পুরো রাঞ্চটাই তোমার সাথে নিয়ে এসেছো? নইলে তোমার এত সময় লাগলো কেন? প্রশ্ন করল সে। সানসেট, তুমি মাঝে মাঝে এমন কথা বলো যে মনে হয় তোমার একটা বনমুরগির চেয়েও বুদ্ধি কম। টিটকারি দিল ওকে ফোরম্যান। আমি যা খুঁজছিলাম তা আমি পেয়েছি। এই যে এগুলো রাখো। পকেট থেকে সে কেবল টাকাগুলো বের করে লরিকে দিল। এত টাকা দেখে কাউবয়ের চোখ ছানাবড়া হয়ে গেল। ওগুলোর বিশেষ তাৎপর্য লরিকে বুঝিয়ে বলল ইরফান। পরে খাতাটাও দিল। তার মানে বার্ট ওই ব্ল্যাক মাস্কের সাথে জড়িত। আমি আশা করছিলাম তোমাকে আর সেটা বানান করে বুঝিয়ে বলতে হবে না, বলল ইরফান। ঠিক আছে ওয়াইজ গাই সলোমন, এখন তোমার পরবর্তী চালটা কি? এগুলো তুমি ফেন্টনের কাছে পৌঁছে দেবে। প্রয়োজন হওয়ার আগে পর্যন্ত সে এগুলো যত্নের সাথে রক্ষা করবে। তুমি টমিকেও সাথে নিয়ে যাও, তবে টেইল ধরে এগিয়েও না। তুমি কি করবে? শেরিফের কাছে ফিরে যাব। ওই $500 দাবি করতে হবে না। লরি সন্দিগ্ধ চোখে ওর দিকে তাকালো, কিন্তু ইরফান ঠাট্টা করছে না বুঝে ও বিস্ময়ে হতবাক হলো। পালিয়ে গেলে আমি দোষী, সেটাই প্রমাণিত হবে। ইরফান যে ঠাট্টা করছে না এটা ওর স্বর শুনে বুঝতে কোনো অসুবিধাই হলো না লরির। তুমি পাগল ইরফান, বলল। একেবারে বদ্ধ পাগল। আমি যদি এখন পালিয়ে যাই তবে সেটা নিজের অপরাধ স্বীকারের শামিল হবে। টমিকে লরির সাথে যাওয়ার নির্দেশ দিয়ে সে ফেন্টনের ঘোড়ার পিঠে
উঠল। তুমি সত্যিই বোকা ইরফান, ওরা তোমাকে দড়িতে না ঝুলিয়ে ছাড়বে না। দূর, তোমার বিয়েতে আমি ঠিকই নাচব, বলে ইরফান শহরের দিকে রওনা হলো। সময় নিচ্ছে কারণ ভোরে পৌঁছতে চায় ও। লরি ইরফানের যুক্তি ঠিকই বুঝতে পারছে, কিন্তু ইরফান এভাবে স্বেচ্ছায় ধরা দিয়ে মরণের মুখোমুখি হোক এটাও সে চাইছে না। কিন্তু ইরফান যখন ওই সুরে কথা বলে তখন ওর সাথে তর্ক করা বৃথা। বেশি দিনের পরিচয় না হলেও ওকে সে ভালোভাবেই চেনে। টমিকে ডাক দিয়ে সেও শহরের পথে রওনা হলো। ট্র্যাক এড়িয়ে ধীর গতিতে এগোচ্ছে ইরফান, কারণ পুরস্কার লোভী কোনো বাউন্টি হান্টারের কবলে পড়তে চায় না সে। আবার নিরাপদে জেলে ঢোকাই ওর উদ্দেশ্য। যখন পূবের আকাশটা হালকা হয়ে আসছে তখন শহরের কাছে পৌঁছে কতগুলো ঝোপের কাছে নেমে ঘোড়াটাকে ওটার পাছায় একটা চাপ্পড় বসালো ইরফান। জানে ওটা ঠিকই বাড়ি যাবে। এবার সে পিস্তলটা ঝোপের ভিতর ফেলে ধীর পায়ে জেলের দিকে এগোলো। দমাদম কিছুক্ষণ দরজায় কিল মারার পর ঘুম ভরা চোখে রাত্রিবাস পরে টেলর নিজেই দরজা খুলল, কিন্তু ইরফানকে নিরস্ত্র অবস্থায় সামনে দেখে তার চোখ থেকে ঘুমের ভাবটা মুহূর্তে অদৃশ্য হলো। সকালবেলা এত শব্দে অনেকেই তাদের বাড়ির দরজা খুলে উকি দিল। এমন অভাবনীয় একটা দৃশ্য দেখে অনেকেই বাইরে বেরিয়ে এলো। ডেপুটির রাতের নেশা এখনও কাটেনি। ইরফান সরাসরি তার পুরস্কার দাবি করলো শেরিফের কাছে। ডেপুটি বোকার মতো প্রশ্ন করলো, তুমি কি চাও? কেন? আত্মসমর্পণ করে পুরস্কারের টাকা দাবি করতে এসেছি। তাছাড়া আমি ক্লান্ত, একটা বিছানা আমার কাছে এখন ভালোই ঠেকবে, একগাল হেসে বলল ইরফান। না, তোমাকে কিছুতেই ওই টাকা দেয়া যাবে না। ডেপুটির নেশাগ্রস্ত মাথাটা এখন কিছুটা পরিষ্কার হয়ে আসছে। এতক্ষণে সবগুলো বাড়ি থেকেই লোকজন বেরিয়ে এসেছে এই অস্বাভাবিক দৃশ্য দেখার জন্যে। একজন ক্রিমিনাল নিজেই কিনা ফের গ্রেপ্তার হতে এসেছে। অভাবনীয় ব্যাপারই বটে, এমন ওরা ভাববে। সে জন্যেই খেলছিল ইরফান। এটা কোন ধরনের শহর? ক্ষুব্ধ স্বরে প্রশ্ন করল ও। জেমস গ্রিনকে ধরে আনার জন্য পুরস্কার ঘোষণা করা হলো। আমি এটা পূর্ণ করার পরেও বলা হচ্ছে আমাকে টাকা দেয়া হবে না। এটা কোন ধরনের বিচার? শহরবাসীদের কাছেই বিচার চাইল ইরফান। অনেকেই বলল, টাকাটা খুশি মনেই দিয়ে দাও টেলর, কিপটেমি তোমার কোনো মতেই শোভা পায় না। তুমি কোথায় গিয়েছিলে? প্রশ্ন করল টেলর। তোমার চক্রান্তে একটু বাগড়া দিতে গেছিলাম, বলল সে। এতে শেরিফের মনে হলো ওকে সবার সামনে অপমান করা হচ্ছে, তাই সে কঠিন স্বরে প্রশ্ন করল, কোথায় গেছিলে তুমি? একটু বেড়াতে গেছিলাম, জবাব দিল সে। একটু হাঁটতে বেরিয়েছিলে তাই না? ভালো, কিন্তু এরপর তোমার পরবর্তী হাঁটা হবে ফাঁসিতে ঝোলানোর গাছ পর্যন্ত। আমার বিচার তাহলে হয়ে গেছে? শান্ত স্বরে প্রশ্ন করল ইরফান। ওর ডেপুটির দুজন এতক্ষণে এসে হাজির হয়েছে। রাগের দৃষ্টিতে ওদের দিকে তাকালো টেলর। ওকে নিয়ে যাও, বলল সে। এবার হাতে সাথে ওর পাও বেঁধে রাখবে, আদেশ দিল। ইরফানকে ডেপুটিরা ভিতরে নিয়ে যাওয়ার পর শেরিফ নিজেও ভিতরে অদৃশ্য হলো। দর্শকদের একজন মন্তব্য করল, লোকটা হয় পাগল নইলে নির্দোষ। এই পরিস্থিতি দেখে এটুকুই উদ্ধার করতে পারল ইরফান। 20 বার্টোকে ছেড়ে যাওয়ার পর 4 ঘন্টা পার হয়ে গেছে। এখনও ফিল বেঞ্চের উপর ঠায় বসে আছে। ভয় পাচ্ছে কখন লোকটা আবার ফিরে আসবে। তার চারপাশে পুরো জগৎটাই যেন ভেঙে গুড়িয়ে গেছে। কোনো রকম আশার আলোয় সে দেখতে পাচ্ছে না। বারবির মালিককে বিয়ে করাটা তার কাছে নেহাত ঘৃণ বলে মনে হচ্ছে। এটা সে পরিষ্কার বুঝতে পেরেছে বার্ট কী ধরনের লোক। এর মধ্যে কেবল একবার নীরবতা ছিন্ন হয়েছে। পরপর দুটো গুলি ছোড়ার আওয়াজ তাকে চমকে দিয়েছিল। চাবি দিয়ে তালা খোলার শব্দ বার্টের ফিরে আসার কথা ওকে স্মরণ করিয়ে দিল। লোকটা তার জবাব জানতে আসছে। উঠে দাঁড়ালো ফিল, কিন্তু বার্টের বিরাট দেহের পরিবর্তে দরজায় দেখা গেল সেই চোখে ঠুলি পড়া লোকটাকে। হাতের ইশারায় ফিলকে সে ডাকলো।
চলে এসো, খসে স্বরে বলল সে। কিন্তু ভয়ে একটু পিছিয়ে গেল ফিল। কোথায়? নার্ভাস স্বরে প্রশ্ন করলো মেয়েটা। কেন? আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে এসেছি, বলল ঠুলি। গুড়ির ফাঁক দিয়ে ফিস ফিস করে আমি তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেটা তুমি মানায় আমি খুশি হয়েছি। তাহলে তুমিই ছিলে? একটু আশ্বস্ত হলো ফিল, কিন্তু তবু সংশয় ওর পুরো কাটল না। লোকটা মাথা ঝাঁকালো, কিন্তু মেয়েটা তবু ইতস্তত করছে দেখে শান্তস্বরে বলল, আমি তোমাকে আমার এক বন্ধুর কাছে নিয়ে যাচ্ছি। অবশ্য তুমি যদি ব্ল্যাকবার্টের জন্যই অপেক্ষা। না না, আমি তোমার সাথেই আসছি, দ্রুত বলে উঠল ফিল। পাইন গাছের ভিতর দিয়ে পথ দেখিয়ে লোকটা একই রকম আরেকটা কেবিনের সামনে থেমে ওঠার তালা খুলে ফিলকে ভিতরে ঢুকতে বলল। ভিতরে দরজার দিকে চেয়ে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, যাকে দেখে ফিল চিনল। জাজ এমারি। খুশিতে চেঁচিয়ে উঠল সে, কিন্তু পরক্ষণেই ওর মনটা আবার খারাপ হয়ে গেল এই লোকটাই ইরফানের বন্ধু মনে পড়ায়। বার্টের কথা অনুযায়ী এও তার বিরুদ্ধে চক্রান্তে জড়িত। জাজের চেহারা পাল্টে গেল অন্য ভিজিটরকে দেখে। তাহলে এটা তুমিই বারবির সেই কুকুরটা নয়? বলল সে। ঠুলি পরা লোকটার দিকে তাকালো জাজ। এটা আবার কি খেলা বন্ধু? প্রশ্ন করল সে। কাঁধ উছালো লোকটা। এটা কোনো খেলা নয় জাজ, জবাব দিল সে। আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। সপ্রশ্ন চোখে ওর দিকে চাইল জাজ। এখানে একটা লোক আছে এখন যার শেষ অবস্থা। লোকটা একটু থামলে বোঝার ভঙ্গিতে মাথা ঝাঁকালো এমারি। না, আমি ওকে গুলি করিনি, বলে চলল মুখোশধারী। লোকটা সেদিন জেমসের দলের বিরুদ্ধে গোলাগুলিতে গুহায় আহত হয়েছে। ওর মনে কিছু কথা জমে আছে। ওটার লিখিত একটা বিবৃতি তোমাকে দিয়ে লিখিয়ে মেয়েটাকে সাক্ষী রেখে সই করে যেতে না পারলে মরেও সে শান্তি পাবে না। তুমি যদি আমার সাথে এসে ওর বিবৃতিটা লিখে দাও, তাহলে কথা দিচ্ছি আমি নিজে তোমাদের এখান থেকে বেরোবার ব্যবস্থা করে দেব। এমারি কেবল এক মুহূর্ত চিন্তা করেই বলল, পথ দেখাও। ওই লোকটাকে অনুসরণ করে পাইনের জঙ্গল থেকে বেরিয়ে একটা ছোট মালভূমি পেরিয়ে বড় ধরনের কেবিনে পৌঁছলো। এক বান্টিল কম্বল রাখা আছে ওখানে। একপাশে দুটো কম্বলের উপর দুজন লোক অনড় হয়ে পড়ে আছে। অন্য পাশে একজন লোক দুর্বলভাবে একটু কোকিয়ে উঠল। ওই লোকটা কে? যে কোকিয়ে উঠল তার পাশের লোকটাকে দেখিয়ে প্রশ্ন করল জাজ। ও, ওর নাম চিলিক, এই আউটফিটের অস্থায়ী বস। এখন সে গভীর ঘুমে আচ্ছন্ন, জবাব দিল সে। বেপরোয়া স্বরে কথাটা বলা হলেও ফিল শিউরে উঠল। ওর দুটো গুলির শব্দ শোনার কথা স্পষ্ট মনে আছে। হ্যালো প্যাচ, দুর্বল স্বরে বলল আহত লোকটা। হ্যালো জন, তুমি এখন কেমন বোধ করছো? এক চোখের লোকটা জানতে চাইলেও জবাবের অপেক্ষা না করে আবার বলল, আমার দেয়া কথা মতো আমি জাজ আর মেয়েটাকে এখানে নিয়ে এসেছি। এমারের দিকে ফিরে সে ফিসফিস করে বলল, তুমি কাজ শুরু করে দাও, ওর সময় প্রায় শেষ হয়ে এসেছে। কাগজ পেন্সিল বের করে মেয়েটাকেও কথাগুলো শুনতে ইঙ্গিত করল জাজ। অসুস্থ লোকটা বুঝল, আমার হাতে বেশি সময় নেই জাজ, এবং কথাগুলো তাই আমি সরাসরিই বলছি। শুরু করলো সে। তোমার নিশ্চয় ডেজার্ট এজের কয়েক বছর আগের সেই ডাকাতির কথা মনে আছে? স্টেজ ড্রাইভার ডাগ যে রেইডে মারা গেছিল। জাজকে নট করে সম্মতি জানাতে দেখে সে আবার বলে চলল, ওই চারজনের মধ্যে আমিও ছিলাম। আমি ডাককে গুলি করেছিলাম, তবে আমার ভুল ধারণার জন্যেই সেটা ঘটেছিল। হঠাৎ লোকটা লাগাম ছেড়ে পিছন দিকে হাত বাড়ালো দেখে আমি ভেবেছিলাম সে বন্দুক তুলতে যাচ্ছে, কিন্তু আসলে যে ও তামাক খোঁজার জন্যে হাতড়াচ্ছে তা আমি পরে জেনেছি। ওর কাছে কোনো বন্দুক ছিল না, ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না। ওটা ছিল একটা ভুল। কিন্তু তোমাকে এখানে আনার আসল কারণ হচ্ছে ওই রবারির পর আমাকে দিয়ে বাধ্য করে একটা কাগজে লিখিয়ে সই করিয়ে নেওয়া হয় খুনটা অন্য একজন করেছে, যে ওই ডাকাতির সাথে মোটেও জড়িত ছিল না। দুর্বল স্বরটা আরও দুর্বল হয়ে এলো।
শেষে ভীষণ কাশতে শুরু করলো জন। দুহাতে কম্বলটা খামচে ধরেছে লোকটা। মনে হচ্ছে যেন ওর রোদে পোড়া চামড়া ভেদ করে আঙুলের হাড়গুলো। আবার যখন সে কথা বলতে সক্ষম হলো তখন সেটা সেটা ফিসফিসানি থেকে বেশি জোরে শোনা গেল না। যে নামটা আমাকে লিখতে বাধ্য করা হয়েছিল সেটা হচ্ছে জ্যাক মাস্টারসন। ব্যথায় মুখ কুঁচকে কথাটা শেষ করলো জন। আমার বাবা, বলে উঠল ফিল। হাত নেড়ে ওকে চুপ করালো এমারি। সামনের দিকে ঝুঁকে সে প্রশ্ন করল, কে তোমাকে ওটা লিখতে বাধ্য করেছিল? কেন? বার্বির মালিক বার্ট, ব্ল্যাক বার্ট। ফুপিয়ে শ্বাস নিয়ে বলল গানম্যান। মানুষটার মৃত্যু ঘনিয়ে এসেছে বুঝেই জাজ কি লিখেছে সেটা পড়ে শোনালো বেচারা। প্যাচের সাহায্য নিয়ে একটু উঁচু হয়ে কাগজটাতে সই করে দিল জন। তারপর সে আগ্রহের সাথে জাজ আর মেয়েটাকেও ওই কাগজে সই করতে দেখল। এবার সে একটা স্বস্তির শ্বাস ফেলে পরিশ্রান্ত অবস্থায় চিত হয়ে শুয়ে পড়ল। বার্ট হচ্ছে শুরু করেছিল সে, কিন্তু আর মুখ খুলল না। জাজ কম্বল দিয়ে ওর মুখ ঢেকে দিয়ে কাগজটা ভাঁজ করে পকেটে রাখলো। তারপর চোখে পট্টি বাঁধা লোকটার দিকে ফিরে প্রশ্ন করলো, এখন তোমাকেই বা আমরা কি নামে ডাকবো? তোমরা শুনেছ ও আমাকে কি নামে ডেকেছে? বুড়ো আঙুল দিয়ে বিছানার দিকে দেখিয়ে জবাব দিল আগন্তুক। এখানে আর কোনো নামের ওটাও ভালো চলবে। জাজ আর চোখে কামরায় ঘুমন্ত অন্য লোকটার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। ওই লোকটার ঘুম খুব গভীর বলে মনে হচ্ছে, মন্তব্য করল সে। হ্যাঁ, সিলিকের ঘুম অত্যন্ত গভীর, মরার মতোই সে ঘুমাচ্ছে বলে প্রসঙ্গ পাল্টালো লোকটা। এখান থেকে আমাদের তাড়াতাড়ি সরে পড়তে হবে। বাকি 4 জনের ফেরার সময় হয়ে এসেছে। ওরা এসে বললে ঝামেলা বাঁধাবে। অন্য 4 জন? প্রশ্ন করলো এমারি। হ্যাঁ, আমি আর চিলিক ছাড়া ব্ল্যাক মাস্ক দলে কেবল ওই কয়জনই বেঁচে আছে এখন। বাকি সবাই গুহায় জেমসের বিরুদ্ধে লড়ে মারা পড়েছে, ব্যাখ্যা করলো প্যাচ। বোঝা যাচ্ছে লোকটা আগে থেকেই প্ল্যান করে সব ব্যবস্থা করে রেখেছে। দেখা গেল কেবিনের পিছনে অন্ধকার ছায়ায় 3টে ঘোড়া আগে থেকেই জিন চাপিয়ে সাজিয়ে রাখা আছে। অন্ধকার এখন বেশ গাঢ়, কারণ চাঁদটা এখন মাঝারি আকারের মেঘের আড়ালে ঢাকা পড়েছে। কিন্তু যেটুকু আলো আছে তাতেই আকাশের গায়ে বিশাল আকারের পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। ফিল আঁচ করল ওটা পাহাড়ের দ্বিতীয় চূড়া। কিন্তু ওদের গাইড ওই দৃশ্য দেখার জন্যে বেশি সময় দিল না। আমাদের দ্রুত ছুটতে হবে। প্রথম কয়েক মাইল কেবল একটা টেইলই গেছে, খসখসে স্বরে জানালো প্যাচ। ঘোড়ার পিঠে ওঠার পর পথ দেখিয়ে প্রথমে এগোলো লোকটা। তাকে অনুসরণ করছে ফিল সবার শেষে এমারি। এই পথ তাকে চোখ বাঁধা অবস্থায় পেরোতে হয়েছে মনে করে শিউরে উঠল ফিল। ওর মনটা এখন বর্তমান বিপদ নিয়েও ভাবতে পারছে না। মৃত ডাকাতের স্বীকারোক্তি থেকে সে এখন স্পষ্ট বুঝতে পারছে কেন ওর বাবা বার্টকে ঘৃণা করলেও সহ্য করতে বাধ্য হতো। কিন্তু এতে বাবার অদৃশ্য হওয়ার কারণটা মোটেও পরিষ্কার হলো না ওর কাছে। তাই জেমস সম্পর্কে তার মনে সন্দেহ রয়েই গেল। এবং এই ছোট গরনের আউটল যে ওদের পালাতে সাহায্য করছে, সেই বা এসবের সাথে নিজেকে কেন জড়াচ্ছে? এই চক্রান্তের সাথেই বা তার কি সম্পর্ক? সামনের লোকটা কুজো হয়ে জিনের উপর বসে ঘোড়াকে হাঁটিয়ে নিয়ে এগোচ্ছে। রাস্তাটা এতই সরু যে হাঁটার বেশি জোরে গতিতে চলা অসম্ভব। 1 ঘন্টারও বেশি সময় ধরে ঢাল বেয়ে নিচে নামার পর কতগুলো পাইন গাছের ভিতর ওদের গাইড টেইল ছেড়ে জঙ্গলের ভিতর ঢুকে ঘোড়ার পিঠ থেকে নামলো। কিসের শব্দ এলো? আমি ঘুরে দেখি। কম কথায় প্রকাশ করলো প্যাচ। নীরব থাকো তোমরা। নিঃশব্দে পাইনের ভিতর অদৃশ্য হলো সে। জবাবের জন্য অপেক্ষা না করেই ঢাল বেয়ে উঠে অন্ধকারে মিশে গেল। ফিল নিজের ঘোড়াটা সঙ্গীর আরও কাছে হাঁটিয়ে নিয়ে এলো। তোমার কি মনে হয় ওকে বিশ্বাস করা যায়? ফিসফিস করে প্রশ্ন করলো সে।
আমার তো তাই বিশ্বাস, এবং সেই একমাত্র ভরসা, জবাব দিল জাজ। তাছাড়া ব্যক্তিগতভাবে কুচক্রি বার্টের প্ল্যান পণ্ড করতে সময় মতো হবে পৌঁছতে আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি। ওরা যদি জেমসকে ফাঁসি। আউটল ফিরে আসায় ওদের কথা ওখানেই শেষ হলো। ওর তারা দেখে বোঝা গেল কোনো জরুরি খবর আছে। ওরা আসছে, সময়ের আগেই ফিরেছে। লাফিয়ে ঘোড়ায় উঠে বসলো সে। লুকাবার চেষ্টা করে কোনো লাভ নেই। এই এলাকা ওদের কাছে নিজের বাড়ির সিঁড়ির মতোই পরিচিত। যে করেই হোক লড়াই করে ওদের ঠেকাতে হবে। তোমার ঘোড়ার খাপে একটা উইনচেস্টার আছে জাজ, আর আমি একটা ভালো জায়গা চিনি। জঙ্গল ছেড়ে বেরিয়ে একটা খোলা জায়গা পেরিয়ে ওরা কিছু বড় বড় পাথরের আড়ালে আশ্রয় নিল। ঘোড়াগুলোকে সব থেকে বড় পাথরের আড়ালে লুকিয়ে রেখে ফিলকে একটা নিরাপদ আশ্রয়ে লুকিয়ে ওরা দুজন রাইফেল হাতে তৈরি থাকলো। চাঁদটা আর মেঘের আড়াল থেকে বেরোবার সময় পেল না। প্যাস বিরক্তি প্রকাশ করলো। এতে ওদের চেয়ে আমাদেরই বেশি সুবিধা হবে, মন্তব্য করলো জাজ। ওরা আমাদের খোলা জায়গা পেরিয়ে আক্রমণ করতে পারবে না, সেটা ঠিক, কিন্তু আমরাও সহজে সটকে পড়তে পারবো না। ওই যে ওরা। কিন্তু ব্যাপারটা কি? সন্ধি চুক্তির নিশান। ওরা কথা বলতে চায়, বলল এমারি। 4 জন রাইডার পাইন জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। সবার আগে যে এগিয়ে আসছে তার হাতে সাদা নিশান। লোকটা যখন 200 গজের মধ্যে এসে পৌঁছেছে তখন প্যাচ উঠে দাঁড়ালো। যথেষ্ট এগিয়েছ, বলল সে। কিছু বলার থাকলে বলো। এভাবে বন্দীদের নিয়ে পালাবার মানে কি প্যাচ? ওদের লিডার প্রশ্ন করল। সেটা আমার নিজস্ব ব্যাপার, তোমাকে বলতে যাব না, জবাব দিল প্যাচ। তবে তোমাদের একটা ভালো পরামর্শ দিচ্ছি। এই তল্লাট ছেড়ে চলে যাওয়ার সময় এখনও আছে। আউটল হাসল। খুব ভরকে গেছো তাই না? ঠাট্টা করল সে। সময় এলেই আমরা যাব, কিন্তু তার আগে আমরা ওই মেয়ে আর জাজকে চাই। এগিয়ে এসে চেষ্টা করে দেখতে পারো, হুমকি দিল প্যাচ। ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের পালাবার সব পথ বন্ধ। আমরা সাহায্যের জন্য লোক পাঠিয়েছি। ওরা পৌঁছানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এই যা। তোমরা কাকে পাঠালে? চিলিককে? প্রশ্ন করল প্যাচ। এতে ওদিক থেকে যেসব গালি এলো তাতে প্যাচ খিকখিক করে হাসল। তুমি এখন কি করবে জানতে চাইল আউটল। তোমরা এখনই না পালালে গুলি করব। দাঁড়ানো অবস্থাতেই রাইফেল তাক করল প্যাচ। তড়িঘড়ি ঘোড়া ঘুরিয়ে নিয়ে ছুটল লোকটা। তার পিছন থেকে 3টে গুলি এলো বটে, কিন্তু একটাও প্যাচের গায়ে লাগলো না। জাজও পাল্টা গুলি ছুড়ল, কিন্তু তাতে ডাকাতদেরও কোনো ক্ষতি হলো না। তারা ততক্ষণে পাইন জঙ্গলে অদৃশ্য হয়েছে। কিছুক্ষণের জন্যে সব নীরব হলো। প্যাচ বলল, সাহায্যের জন্য লোক পাঠানোর কথাটা পুরো একটা ধাপ্পা। পাঠাবার মতো কোনো লোকই ওদের নেই। এখন হয়তো ওরা আমাদের উপর ইন্ডিয়ান খেলা খেলবে। অবশ্য বাদের ধারে একখণ্ড মেঘ আসছে, চাঁদের ধারে একখণ্ড মেঘ আসছে এখন। প্যাচের মনে হলো সে যেন ঘাসের উপর দিয়ে কালো একটা কিছু এগিয়ে আসতে দেখতে পাচ্ছে। সাবধানে তাক করে ট্রিগার টিপে দিল সে। কালো জিনিসটা একটা ঝাঁকি খেয়ে স্থির হয়ে গেল।